আসসালামু আলাইকুম। শুরু করছি মায়াবতীর ইচ্ছা পর্ব ২৬। লিখেছেন ইসরাত জাহান। শাহানা পারভীনের কোলে মাথা দিয়ে শুয়ে আছে মায়া। খাটে হেলান দিয়ে বসে আছেন শাহানা পারভীন। রাত যাওয়ার পর থেকে শাহানা পারভীনকে নিয়ে মায়া নিজের বাসায় থাকে। সর্দার বাড়িতে থাকার জন্য সবাই অনেক অনুরোধ করেছিল, কিন্তু শাহানা পারভীন নিজের আত্মসম্মানের কথা চিন্তা করে থাকেননি। তার ভাষ্যমতে, যে বাড়িটা এখন আমার মেয়ের শ্বশুরবাড়ি, যে বাড়িতে আমার পরিচয় নিঃশেষ হয়ে গেছে, সেই বাড়িতে থাকার কোনো মানে নেই। আমি আমার মেয়ের কষ্টে করা বাড়িতেই থাকবো। অগত্যা কেউ কথা বাড়ালো না। এই ১ মাস শাহানা পারভীন আর মায়া একসাথে সময় কাটিয়েছে। কাল রাজ আসবে, এছাড়া শিয়াকে দেখতে আদ্রর দাদা দাদি আসবেন। তাই মায়া সর্দার বাড়িতে চলে যাবে। শাহানা পারভীনের হাঁটুর উপর হাত রেখে তার উপর মাথা রাখা। ওই অবস্থায় মায়া বলে, কাল মন্ত্রী মশাই আসবে, আর তারপর তোমার সাথে এভাবে থাকতে পারবো না। তুমি কি একা একা থাকতে পারবে মা? মায়ের মাথায় হাত বোলাতে বোলাতে শাহানা পারভীন বলেন, কেন পারবো না? একটা না একটা সময় তো আমাদের একাই থাকতে হবে। আজ না হয় কাল একা থাকার জন্য নিজেকে অভ্যস্ত করা উচিত। তুই নিজেও তো একা ছিলি। না মা, আমি একা ছিলাম না, আমার সাথে হাসি ছিল। তোমার মতো করে আমার ঢাল হয়েছিল, কিন্তু আফসোস, ছেলের প্রতারণার শিকার হলো। এমন সন্তান না জন্মানো ভালো, যে তার মাকে খুন করে। শাহানা পারভীনের চোখের সামনে হাসির মুখটা ভেসে উঠল। কখনো ভুলতে পারবে না হাসিকে। হাসি ছিল বলে মায়া আজ নিজেকে সামলে নিতে পেরেছে। শাহানা পারভীনের মতো করে মায়ার সাথে ছিল হাসি। একসাথে ৩ জনকে সামলানোর কম কিছু না। কিছু একটা ভেবে মায়া বলে, আচ্ছা মা, ওই দিন রাতে তুমি সর্দার বাড়িতে কেন গিয়েছিলে? মানে তুমি তো বলেছিলে আমাদের শত্রুদের আগে শাস্তি দিয়ে তারপর ওই সিক্রেট রুমে যাবে, কারণ ওই রুমের কথা কেউ জানে না, ফর্মুলা ওই রুমটাতেই সেফ। তাহলে আমাদের কাউকে না জানিয়ে কেন গিয়েছিলে তুমি? শাহানা পারভীনের মনে পড়ে গেল পুরনো কথা। বলতে থাকেন সেদিনের ঘটনাগুলো। তুই ঢাকায় আসার পর শাহামির আসে। ঠিক তার কয়েক মাস পর শাহামির চলে যায় সিলেট। বড় ভাই মাহমুদ সর্দার আমার কাছ থেকে তোর খোঁজ নিতেন। শাহামির আর তোর বিয়ে নিয়ে কথা বলি আমরা। শাহামির গ্র্যাজুয়েশন করেছে, আর তোর 18 বছরে পা দিলেই তোদের বিয়ে দেব। কিন্তু এর মধ্যে শাহামিরের ইচ্ছা ছিল দেশের সেবা করাটা, মানে মন্ত্রী হবে। আইডল হিসেবে নিজের নানাকে দেখেছিল, কিন্তু চলাফেরার ধাঁচ ছিল তোদের দাদুর মতো। যেহেতু তখন দেশে এসে রাজনীতিতে যুক্ত হয়ে পড়ে, তাই ওকে বেশি প্রেশার দিতে চাইনি। আমি বড় ভাইকে বলেছিলাম যে আগে শাহামির ওর সব ঝামেলা শেষ করুক, তারপর বিয়ের কথা হবে। শাহামির তো তোকে দেখার জন্য উতলা হয়ে থাকতো। প্রায় প্রায় তোর জন্য আমাদের শিবচরে আসতো। এদিকে আমি আর তুই মিলে ঢাকায় একটা কোম্পানির ওপেন করার চেষ্টা থাকি। এভাবে চলতে থাকে কোম্পানি ওপেনিং অর্ধেক কাজ। একদিন আমার কাছে অচেনা নাম্বার থেকে কল আসে। আমি রিসিভ করতেই ওপাশ থেকে বলে, সিক্রেট রুমের খোঁজ সোনালি পেয়ে গেছে। কলটা আসে মালিনীর ফোন থেকে। আমি ভেবেছিলাম মালিনী বলেছিল কথাগুলো। কয়েক বছর হয়ে যায় ওর ভয়েস শুনিনি, তাই চিনতেও পারিনি যে ওটা সোনালি ছিল। আমি ছুটে যাই ওই বাসায়। মালিনীর ব্যাপারে আমি তখনও কিছু জানতাম না। আমি জানতাম ও এসবের ভিতরে নেই। হয়তো পরে সব জেনে আমাকে খোঁজ দিয়েছে, কারণ আমার সাথে অল্প স্বল্প কথা হতো। মালিনী প্রায় চুপ থাকতো। ব্যাপারটা কেমন যেন লাগতো আমার কাছে। কল দিয়ে চুপ থেকে আবার কল কাটা, আমি কিছুই বুঝতাম না। ওই বাড়িতে আমি বউ হয়ে যাওয়ার পর একবার বলেছিল, এই সংসারে এসেছো ভালো কথা, বুঝে শুনে পদক্ষেপ রেখো, এখানে কুকুর শিয়ালের হামলা আছে। আমি না ওর ওই কথাগুলো বুঝে উঠতে পারতাম না। প্রায় অন্যমনস্ক থাকতো ও। শাহামিরকে তেমন দেখতো না। মা ছাড়া শাহামিরকে দেখলেও মায়া লাগতো, তাই আমি ওর সাথে বেশি থাকতাম। তখনও মালিনী আমাকে বলতো, নিজের লোকের দিকে নজর দাও।
আমি ভাবতাম ও হিংসা করছে, তাই এমন বলে। সর্দার বাড়ি থেকে আসার পর একদিন আমাকে কল দিয়ে অনেক কান্না করে, কিন্তু কিছু বলতে পারে না, শুধু কান্না করে। আমি তখনও বুঝিনি কিছু। ওদিকে রুদ্রের কথা জানার পর ওর বাবা মাকে সাহায্য করতে থাকি। তখন মালিনী আমাকে একটা এসএমএস দেয়, লেখা থাকে, যা করবে সাবধান, কিছু ভিডিও আর ছবি দিচ্ছি, এগুলো তাড়াতাড়ি নিজের কাছে সেভ করে রেখো, আমি ডিলিট করে দিব। আর হ্যাঁ, আমাকে কল করে কিছু জিজ্ঞাসা করবে না। এই বাড়ির চারপাশে সবার কান পাতা থাকে, আমি কোনো কিছুই বলতে পারবো না। আমি নিজেও হাত পা বেঁধে রেখেছি। মালিনীর মেসেজের বানান অনেক ভুল, বোঝা যায় দ্রুত লিখেছে। আমি তখন বুঝতে পারলাম মালিনী নিজেও এসবের মধ্যে ফেঁসে আছে, না হলে এভাবে নিজে থেকে কেন বলল। ওই প্রমাণ পেয়ে আমি পুলিশ নিয়ে ডাক্তারদের ধরিয়ে দেই। এই ভুলের জন্য তখন অ্যালার্ট হয়ে যায় সোনালি। সব কিছু না জানলেও শত্রু দমন করতে হবে এটা বুঝে যায়, তাই তখন শেষ করে দেয় আদ্র রুদ্রের বাবা মাকে। সেদিন যখন সবাই লাশ নিয়ে কান্নাকাটি করে, মালিনী আমাকে মেসেজ দিয়ে বলে, প্রমাণগুলো তোমাকে দিয়েছিলাম যাতে তুমি রুদ্রকে নিয়ে যেতে পারো, তুমি এই ভুলটা না করলেও পারতে। এই রকম যদি সব কিছু কাছে পাওয়া যেত তাহলে আমি আর চুপ থাকতাম না। এরা অনেক দ্রুত, এদের দমন করা সহজ না। আমরা যাই করব এরা তার থেকেও কয়েক কদম এগিয়ে। দয়া করে এখন আর কিছু করো না, আমি শেষ হয়ে যাব। মালিনীর এমন মেসেজ দেখে আমি সিদ্ধান্ত নেই ওদের মতো করেই আড়ালে ওদের শেষ করতে হবে। তাই আদ্রকে পাঠিয়ে দিলাম ওর দাদা দাদির কাছে, আর আমরাও চুপ থাকলাম। যেহেতু ওই বাড়িতে কোনো কথা আড়াল থাকে না, সব সোনালি জেনে যায় হিডেন ক্যামেরার জন্য, তাই আমিও চুপ হয়ে যাই, কিন্তু সোনালির পিছনের লুক রাখি। ধীরে ধীরে সোনালির ব্যবসায় লস হয়। এই যেমন নারীগুলোকে পাচার করতে পারে না, তার আগে পুলিশ হাজির হয়। ড্রাগ সাপ্লাই করার আগে পুলিশ খবর পেয়ে যায়, তাই তখন সোনালি ওর এই কাজগুলো বন্ধ করে দেয়, খোঁজ করতে থাকে আমাকে। সেদিন মালিনীর ফোন দিয়ে আমাকে কল দিয়েছিল, কারণ সোনালি জেনে যায় মালিনী আমাকে অ্যালার্ট করেছে। মালিনীর ফোনে সব ডিলিট হলেও আমার দেওয়া শেষ মেসেজটি সোনালি দেখে নেয়, কারণ আমি মেসেজ করার সাথে সাথে সোনালি ফোন নিয়ে দেখে ফেলে, যার ফলে মালিনী বিপদে পড়ে যায়। সোনালি আমাকে ফ্যাক কল দেয়, আমিও ছুটে যাই ওই রাতে। ওই বাড়িতে যে যখনই আমি ওই রুমের দিকে যাব, আমার হাত ধরে টান দেয় মালিনী। আমি অবাক হয়ে যাই, এক এক করে আমাকে সব কিছু খুলে বলে মালিনী। সাথে এটাও বলে মিনার মারা যাওয়ার আগে আমাকে একটা চিঠি দিয়ে যায়, যেটা আমার বাবার বাসায় পৌঁছায়। সেই চিঠি বিভান পেয়ে যায়। ওখানে মিনার লিখেছিল, রোহিণী এই ফর্মুলা রাজের দাদুর কাছে রেখেছে। যে লকারে রাখা আছে ওটার পাসওয়ার্ড রাজের দাদু জানে, কারণ রোহিণীর মৃত্যুর দিন রোহিণীর ওটা ওর শ্বশুরের কাছে দিয়ে বাইরে যায়, আর রোহিণীর গাড়ির ব্লাস্ট হয়ে যায়, যেটা বিভান করিয়েছে। রাজুর দাদু ওটা নিজের সিক্রেট রুমে রেখেছে। এই রুম কোথায় অবস্থিত আমি জানি না, আমি বেঁচে থাকবো কি না জানি না। আমার বাবা মাকে ওই বিভান শেষ করে দিয়েছে। আমি তোমার বোনের সাথে কোনো বাজে সম্পর্কে ছিলাম না। বিশ্বাস করো, তোমাদের রূপ একই হলেও আমার মন সব সময় তোমাকে চেয়েছে। তোমার ভিতরের চঞ্চলতা আমাকে উন্মাদ করে দিত। ইচ্ছা ছিল এই ফর্মুলা দেশের কৃষকদের হাতে পৌঁছে দিয়ে তোমাকে নিয়ে সুখের রাজ্যে পাড়ি দিব। দেশের মানুষ ফ্রেশ খাবার খেয়ে রোগমুক্ত থাকবে। এটা মনে হয় পূরণ হবে না। সাথে তোমাকে নিয়েও আমার আর সংসার করা হলো না। তুমি আমার জীবনে ফিরে আসো বা না আসো, এই ফর্মুলা বাজে লোকদের থেকে বাঁচিয়ে রেখো। আমাদের দেশের খাদ্যের মধ্যে এখন এত ভেজাল যে দেশের লোক এখন ভিন্ন রোগে ভুগছে। আমি একজন কৃষি বৈজ্ঞানিক হিসেবে এই দেশের সুরক্ষা চাই। বিদেশে এটা বিক্রি করে দেশের ক্ষতি করতে চাই না। অন্তত নিজের স্বপ্নকে বিসর্জন দিতে পারবো না। কেউ যেন ফর্মুলার অংশ ব্যবহার না করে এটা দেখো। এই চিঠি বিভান বাংলাদেশে এসে দেখতে পায়। বছর কয়েক পর দেশে এসে ঘুরে যেত। ঠিক তখন বিভান জেনে যায় সব, কারণ বাবা রাজের দাদু।
ফোন বিভানের কাছে ছিল। আমিও জানতাম না বাবা কাকে কল করে সব বলেছে। বিভান সন্দেহের বশে আবার যার যায় বাবার কাছে, তখন শুনে নেয় শেষের কথাটা। তারপর বিভান কিছু বলার আগে বাবা মারা যান। ওই ফোনটা সূত্র হিসেবে রেখে দেয়। বাবার লাস্ট কল নাম্বার আর আমার ফোনের মেসেজ তোমার নাম্বার একই। এটা দেখে সোনালি আর বিভান বুঝে যায় তুমি সব জানো। ওই দিন থেকে প্ল্যান করে তোমাকে খোঁজ করার। আমার সাথেও মানিককে আর দেখা করতে দেয় না। যা একটু ভিডিও কলে মানিকের পিছন পাশ বা ওর অস্তিত্ব দেখতাম, তাও বন্ধ হয়ে যায়। রাজ এসেছে বলে সোনালি সাবধানে চলছে এই কয়দিন। আমার ফোন ওর কাছে ছিল, তাই আজকে তোমাকে ও ফ্যাক কল দিয়েছে তুমি পালিয়ে যাও। এই রুমের খোঁজ ওরা পেলেও পাসওয়ার্ড তুমি না বলা অবধি ওরা ফর্মুলা পাবে না। তুমি পালাও বোন, তোমার মোহকে নিয়ে দূরে থাকো। মালিনীর কথা শেষ হতে না হতে আমার চোখ যায় সোনালির দরজার দিকে, যেখানে আমি সোনালির অবয়ব দেখছিলাম। কিছু মাথায় আসেনি আমার। আমাকে যাতে পাসওয়ার্ড নিয়ে বেশি কিছু না বলে, তাই আমি বলি আমি তো পাসওয়ার্ড জানি না। ওই দিন মোহর সাথে ওর দাদু কথা বলেছিল, পাসওয়ার্ড আমি না মোহ জানে। আমি তখন এগুলো বলেছিলাম কারণ তোর নাম এখন মায়া, তোকে ওরা খুঁজে পাবে না, তাই আমি তোর নামে সব বলে দেই। আর তুই তো শিবচরে যাবি না, ওরা আমাদের ফ্যাক্টরির খোঁজ পাবে না, কারণ আমার ফ্যাক্টরির নাম পাল্টানো হয় যেটা তোর নামে। তাই কেউ সন্দেহ করতে পারে না যে মায়া আসলে মোহ। সোনালি তখন হামলা করলো আমাকে মেরে ফেলার জন্য। আমি তখন ওখান থেকে পালিয়ে যাই। সুযোগটা আমাকে মালিনী করে দেয়। ও সোনালির সামনে এসে বাধা দিতে থাকে, তখন আমার পিছন থেকে শ্যুট করে দেয় সোনালি। দ্বিতীয়বার শ্যুট করতে যাবে, সোনালির হাত ধরে বাধা দেয় মালিনী। ওই সুযোগে আমি পালিয়ে আসি। তোকে কল করে কিছু কথা বলি, কিন্তু আমার গায়ে শক্তি কমে আসে, তাই স্পষ্ট কিছু বলতে পারি না। তোর সাথে কথা বলতে বলতে আমার মাথায় আঘাত অনুভব করি। পেছনে তাকিয়ে দেখি সোনালি আর ওর লোকজন। বাবাকে মেরে ওরা বাবার ফোন কালেক্ট করে শত্রুর ধরার সূত্র পেয়েছে। আমি এই ভুল করতে চাই না, তাই আমি সাথে সাথে ফোনটা দূরে ছুঁড়ে মারি, যাতে ওদের নাগালে না আসে। ওরা ফোনটা পেলে জেনে যেত যে তুই মোহ। আজ সব কিছুর দমন হয়েছে, তাই না মা? হ্যাঁ, কিন্তু আমাদের শত্রু দমন হলেও পৃথিবীতে এমন অনেক নিকৃষ্ট ব্যক্তি আছে যাদের দ্বারা অন্যরা বিপদে আছে। আমার হাতে যদি এমন ক্ষমতা থাকতো যে ওই নিকৃষ্ট লোকদের ধরে মেরে ফেলবো, আমি সত্যি তাই করতাম। তুই তো তাই করিস। আমি কোমায় থাকলে কি হবে, তোর সব কথা শুনতাম। আমার মেয়ে যে কি না ছিল, সহজ সরল, সে যে এতগুলো অন্যায়ের বিচার করে, এটা ভেবেই আমি অবাক লাগে। যাদের হাতে আইন কেনা থাকে তাদেরকে এভাবেই দমন করতে হয় মা। শাহানা পারভীন মায়াকে আদর করতে করতে বলেন, আমার মেয়েটা অনেক বড় হয়ে গেছে, বিয়েও হয়েছে তার। এখন আমি নানু ডাক শুনতে চাই। হ্যাঁ শুনবে তো, আমাদের মৌয়ের ছেলেটা বড় হোক, তোমাকে নানু বলবে। আমার সামনে বোকা সাজা হচ্ছে না। তুমি খুব ভালো করেই বুঝতে পারছো আমি কি বলেছি। তোমার স্বামীও তো তাই চায়। মায়া আলতো হেসে বলে, তোমাদের ইচ্ছাটাও যদি পূরণ হয় কেমন হবে মা? আমি তো অনেক খুশি হব। আমার মৌমা তো ছেলে জন্ম দিয়েছে, এখন মায়া মা কি জন্ম দিবে দেখার বাকি। তোদের পরিপূর্ণ সংসার দেখতে পেলেই আমি খুশি। শাহানা পারভীনের হাত মায়া নিজের পেটের উপর রেখে বলে, এখানে তোমার নাতি বা নাতনি আছে মা। খুশি হয়ে শাহানা পারভীন বলেন, তুই আগে বলিসনি কেন? ভেবেছিলাম মন্ত্রীমশাই আসলে জানাবো, ও তো কাল আসবে, ওকে সারপ্রাইজ দিব, কিন্তু তোমার থেকে লুকিয়ে রাখতে ইচ্ছা করছে না। শাহানা পারভীন তাড়াতাড়ি দৌড়ে গেল রান্নাঘরে। যেতে যেতে বলে, আমি এই রাতেই পায়েস রান্না করব। আমার মেয়ে আজ শুভ দিন, মিষ্টি না খেলে কি হয়? মায়া হেসে দেয়। ঠিক তখন মায়ের ফোন মেসেজ করে রাজ, আমার বক্ষের শূন্যতা পূরণ করতে আমি আসছি মায়াবতী। মায়া কিছু ইমোজি দিল। রাজ আবার লিখেছে, এবার আমি বাবা ডাক শুনেই ছাড়বো, না হলে জনগণ বলবে মন্ত্রীর বাচ্চা দিতে অক্ষম।
ওরা তো জানে না মন্ত্রীর বউ মন্ত্রীকে বাবা ডাক শোনানোর থেকে বহিষ্কার করেছে। এবার নিজের অধিকার আদায় করেই ছাড়ব। আমি বাবা হওয়ার অধিকার রাখি, আমি বাচ্চা চাই। আপনি পাগল হয়ে গেছেন মন্ত্রীমশাই? এই মন্ত্রী সাহামির রাজের একটাই স্লোগান, বাচ্চা চাই, বাচ্চা চাই, বাচ্চা চাই। বাচ্চা ছাড়া মায়াবতীর উপর উপায় নাই। মায়া হাসতে থাকে, পেটে হাত রেখে বলে, তোর বাবা কাল আসবে, সারপ্রাইজ দিব দুজনে মিলে। তারপর রাজকে মেসেজ দিল, তাড়াতাড়ি আসবেন মন্ত্রীমশাই। কাল শিয়াকে দেখতে আসবে আদ্রর দাদা দাদি, আংটি পরিয়ে যাবে। নতুন বাড়ির সামনে দাঁড়িয়ে আছে আদ্র আর রুদ্র, চোখ তাদের বাড়িটির দিকে। পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে একসাথে দুই ভাই। রুদ্র বাড়িটির দিকে চোখ রেখেই বলে, বাবা মা বেঁচে থাকলে আজ আমরাও একসাথে পুরো পরিবার তোমার বউ দেখতে যেতাম, আর সেটা এই বাড়ির থেকেই, তাই না ভাই? বাবা মায়ের চেহারা ভেসে আসতে বুকের ভিতর মোচড় দিয়ে উঠল আদ্রর। এক আঙ্গুল উঁচু করে রুদ্রকে দেখিয়ে বলে, ওই কোণাটায় একটা ঘর ছিল, ওখানে বাবা মা থাকতো। আমি যখন স্কুলে যেতাম মা ওই জানালা দিয়ে আমাকে দুই হাত নাড়িয়ে বিদায় দিত। আমি আর বাবা ঠিক ওই জায়গাটা দাঁড়িয়ে হাসি মুখে মাকে টাটা বলে গাড়িতে উঠতাম। তুমি তো তাও মা বাবার থেকে কিছু মুহূর্ত পেয়েছো, আমি আমার পুরো ছোটবেলাটা হারালাম। না পেলাম আপন বাবা মায়ের আদর ভালোবাসা, না পেলাম পালিত বাবা মায়ের আদর ভালোবাসা। রুদ্রের দিকে তাকিয়ে আদ্র বলে, মা তোর জন্য অনেক ছোটাছুটি করেছে ভাই। শেষমেশ নিজের জীবনটাই দিয়ে দিতে হলো তার ছোট ছেলেকে পেতে। চোখ বেয়ে পানি পড়ল রুদ্রর, নিজের হাতে পানি মুছে বলে, চলো ভাবিকে দেখতে যেতে হবে তো, তোমার প্রেয়সীকে পাওয়া তো এখনো বাকি। মৃদু হেসে আদ্র বলে, দাদা দাদি আসুক আগে। বলতে না বলতে আদ্র ও রুদ্রের দাদা দাদি চলে এসেছে। একসাথে দুই নাতিকে জড়িয়ে ধরেন তারা। তারপর গাড়িতে উঠে রওনা দেয় সর্দার বাড়ির দিকে। আয়নার সামনে এসে নিজেকে দেখে, লজ্জাবতী হয়ে আছে শিয়া। পাশেই দাঁড়িয়ে আছে মিলি ও হিয়া। মৌ বিছানায় বসে ওর ছেলে প্রলয়কে নিয়ে। মায়া তার সাথে খেলছে। শিয়ার মাথায় টোকা দিয়ে মিলি বলে, এত লজ্জা পেয়ে মাথা নিচু করে আছিস কেন? আমরা বোনেরাই তো আছি এখানে। হিয়া দুষ্টুমি করে বলে, বুঝতে পারছিস না, এগুলো আসলে ঢং করছে। ওনার মনে তো প্রথমের দিনেই মনে লাড্ডু ফুটেছিল, শুধু অবুঝের ভান ধরে ছিল। শিয়া চোখ রাঙিয়ে বলে, একটু বেশি বলছিস না তুই? হিয়া দ্বিগুণ তেজ লাগিয়ে বলে, আমি বেশি বলছি তাই না? তোর তো গাইনোলজি হওয়ার ইচ্ছা ছিল, তুই অর্থোপেডিক নিয়ে পড়ছিস কেন বল? আমার ভাগ্যে ছিল তাই আমি এই সাবজেক্ট নিয়েছি, এটার মানে অন্য কিছু না। প্রলয়ের ছোট ছোট আঙ্গুল খুঁড়ছিল মায়া। মাত্র 4 দিন আগে প্রলয় এই পৃথিবীর মুখ দেখেছে। পিয়াসের ছেলের নাম প্রলয় দিয়েছে, এটা পিয়াসের ইচ্ছাতেই হয়েছে। এই ছোট প্রলয়ের নরম তুলতুলে লাল বর্ণের হাত ধরে মায়া স্নান হেসে বলে, তোমার ভাগ্যটা তো তুমি নিজে গড়ে নিয়েছো শিয়া, ঠিক যেমন আমি আমার মন্ত্রীমশাইকে পেয়েছি। উদ্দেশ্য না থাকলে তো সফলতা আসে না। ভাবির কথাতে মুখ থেকে কিছু বের হচ্ছে না শিয়ার। হিয়া চশমা চোখ দিয়ে ইশারা করে বলে, এখন কি বলবি? গুরুজন কিছু বলেছে বলে চুপ থাকবি তাই না? চোখ ছোট ছোট করে লজ্জা মাখা হাসি দিয়ে শিয়া বলে, এমনভাবে বলছিস যেন তোর সময় আসবে না, আমার পরে তোর টার্ন, মনে রাখি সেটা। ভ্রু কুচকে হিয়া বলে, আমার এমন কেউ নাই যে আমার টার্ন হবে। বাবা বলেছিল তো অনেক আগেই যে আমাকে পড়াশোনা করাবে। যেদিন কাউকে ভালো লাগবে সেদিনই কথার ভিন্ন। মায়া তাকালো হিয়ার দিকে। হিয়াকে উদ্দেশ্য করে বলে, কিন্তু তুমিও তো ভালোবাসো। মায়া কিছু বলতে যাবে তার আগে হিয়া বলে, না ভাবি, ওটা মোহ ছিল, ভালোবাসা মনে করে আমি আমার ক্যারিয়ার হারাতে চাই না। তুই এভাবে কেন বলছিস হিয়া? সব তো পাল্টে গেছে রুদ্র ভাই। শিয়াকে আর কিছু বলতে না দিয়ে হিয়া বলে, ওনার নামটাও শুনতে চাই না, নষ্ট পুরুষ একটা। আমাকে তো ঠকিয়েছে, পুরো পরিবারকে ঠকিয়েছে, প্রতারক নষ্ট পুরুষ। কথাগুলো বলতেই হিয়ার চোখ থেকে পানি পড়তে থাকে। উল্টো দিকে ঘুরে হিয়া চোখের পানি মুছে নেয়। মায়া এসে শিয়ার কানে কানে বলে, রুদ্রর পরিচয় বলনি তুমি? মাথায় হাত দিয়ে শিয়া বলে,
কিভাবে কি করব বলো? সেই মেডিকেল যাওয়ার আশা, আবার মৌ আপুকে নিয়ে ব্যস্ত হতে হয়, আর ম্যাডাম নিজেও তো কলেজে ভর্তি হয়ে ব্যস্ত হয়। উপন্যাস ছাড়া আমাকে কখনো সময় দেয় ও? ওর জন্য মার্কেটটাও আমাকেই করতে হয়। ওর তো খালি নিজের জন্য পছন্দ করে, ওই উপন্যাস বই কিনবে। আমি তো ভেবেছি তোমরা বলেছো। আমি আর মিলি তো নতুন করে ব্যবসার কাজে হাত লাগিয়েছিলাম। অন্যদিকে আমার ফ্যাশন হাউজে ব্যবসা তো আছেই। অবশ্য আমাদের ব্যস্ততায় যখন কিছু জানেনি, তাহলে আজকে হিয়ার জন্য সারপ্রাইজ থাকবে। মায়া বলে ওঠে। সবার আড্ডার মাঝেই পিয়াস এসে বলে, বস এসেছে ম্যাম। মাত্র গাড়ি ঢুকলো বাড়ির ভিতর। রাজ এসেছে শুনে শাড়ি পরা অবস্থায় দৌড় দেয় মায়া। সিঁড়ির কাছে আসতেই দেখতে পেল ঘামে ভিজে আছে রাজ, সাদা পাঞ্জাবি ঘামে একাকার। সিঁড়ির দিকে চোখ যেতেই রাজ তার হাত দুই দিকে মিলিয়ে বলে, আমার বক্ষে তোমাকে স্বাগতম মায়াবতী। শাড়ির কুচিগুলো একটু উঁচু করে এক এক সিঁড়ি পার করে রাজের কাছে পৌঁছায় মায়া। এক লাফে ঝাপটে ধরে রাজকে। রাজও মায়াকে আঁকড়ে নেয় নিজের বাহুডোরে। রাজের কপালে বরাবর মাথায় মায়ার ওষ্ঠ। মায়া চারপাশ তাকিয়ে দেখে কেউ নেই। এই সুযোগে নিজের মনের ইচ্ছা মতো ভালোবাসার পরশ দিতে থাকে রাজের ললাটে। শুধু তাই না, বেখেয়ালা রাজের নাকের কোনা এমনকি গালেও ভালোবাসার পরশ এঁকে দেয় মায়া। কিছুক্ষণ এমন করে থেমে যায়। রাজ এবার মায়াকে নামিয়ে মায়ের মুখে দুই হাত রেখে বলে, আমি একমাত্র মন্ত্রী যে তার বউ দ্বারা অপহরণ হতে থাকি। অবশ্য আমি এটাতে নিজেকে গর্ববোধ করি। হেসে দেয় মায়া, জোরে চিল্লিয়ে ডাকে সবাইকে। রান্নাঘরে কাজ করছে মেয়েট, তাদেরকে তদারকি করে শাহানা, পারভিন ও মালিনী। মায়া জোরে জোরে বলছে, মন্ত্রীমশাই এসেছে, তোমরা সবাই কোথায়? মায়ার কণ্ঠ পেয়ে এক একে সবাই বের হয়। একজন সার্ভেন্ট আসতেই মায়া বলে, মন্ত্রীমশাইয়ের জন্য আমি যে শরবত করেছি ওটা নিয়ে আসো। সার্ভেন্ট মাথা নাড়িয়ে নিয়ে আসে শরবত। মালিনী এসে জড়িয়ে ধরে রাজকে। সবার সাথে আলাপ করে রাজ আসে মাহমুদ সর্দারের কাছে। মাহমুদ সর্দারকে জড়িয়ে রাজ বলে, তোমাদের প্রত্যেকটা রোমান্টিক পিক আমি দেখেছি বাবা। অবাক হয়ে যায় মাহমুদ সর্দার। তিনি তো কোনো ছবি বা ভিডিও করেননি। এ ছেলেকে কে দিল ছবি? রাজকে প্রশ্ন করেন কিভাবে। দুষ্ট হেসে রাজ বলে, কি মনে করো তুমি আমাকে? আমি তোমার কেয়ারলেস ছেলে? না বাবা না, আমি দায়িত্বশীল একজন ছেলে, তাই তো তোমাদের পেছনে আলাদা লোক লাগিয়ে রেখেছিলাম। চোখ বড় বড় হয়ে যায় মাহমুদ সর্দারের। মালিনী এসে কান ধরে টান দেয় রাজের। মাহমুদ সর্দার মালিনীকে সাপোর্ট করে বলেন, আরও জোরে টান দাও কান। বাবা মায়ের হানিমুনে কেউ লোক লাগায়? মালিনী কান ছাড়তেই রাজ কানের হাত দিয়ে ডলতে থাকে। তারপর বলে, এমনভাবে বলছো যেন আমি তোমাদের পার্সোনাল মোমেন্ট দেখেছি। লাগামহীন হতে পারি, কিন্তু বিবেকহীন না। চুপ করো বেয়াদব ছেলে। যে ছেলে লাগামহীন হয় সে বিবেকহীন উপরে ছাড়া কম কিছু কি? ধুর বাবা, তোমাদের সেফটির জন্য এত কিছু করলাম, আমাকেই করো দোষারোপ। এমনিতে তো বউ নিয়ে কখনো মধুচন্দ্রিমা করবে না। ছেলে হয়ে আমি যেটা করেছি তাতে তোমার গর্ববোধ করা উচিত। এমন ছেলে লাখে একটা। এই লাখ ছেলের একটা ছেলে আমাকে কেন দিল? তোমার বংশের বাতি জ্বালাতে আমাকে প্রয়োজন বাবা। বলে দৌড়ে নিজের ঘরে গেল রাজ। মাহমুদ সর্দারের ঠিক নেই, এখনই হয়তো ঠাস করে বুড়ো ছেলের গাল লাল করে দিতে পারে। মাহমুদ সর্দার কপাল চাপড়াতে চাপড়াতে বলেন, বিয়ের দুদিন আগেও ছেলে আমার ছিল অবুঝ খোকা, বউ পেয়ে ছেলে আমার হয়ে গেল পাকা। ফ্রেশ হয়ে রাজ এসে বসলো হলরুমে। এই তো আর 5 মিনিট, তারপর আদ্র ও তার পরিবার আসবে। কল করে খোঁজ নিয়েছে রাজ। শাহানা পারভিন এসে খোঁজা দিচ্ছে মায়াকে। মায়া মাথা নাড়িয়ে না করতে থাকে। রাজ এটা লক্ষ্য করে বলে, আমার বউটা হঠাৎ লজ্জা পাচ্ছে কেন? কিছু কি হয়েছে? মায়া এবার শাহানা পারভিনের দিকে তাকিয়ে বলে, তোমার এই লাগামহীন জামাইকে কিছু বলতে সাহস পাই না মা, জনসমক্ষে উল্টাপাল্টা বলে দেয়। চোখ ছোট ছোট করে রাজ বলে, উচিত কথার মূল্য নেই। যাই হোক, বলো কি হয়েছে? মায়া তার 2 হাত এক করে আঙ্গুল গোটাতে গোটাতে বলে, এই বাড়িতে নতুন সদস্য আসতে চলেছে মন্ত্রীমশাই। রাজ একবার করে সবার মুখের দিকে তাকালো। সবশেষে মাহমুদ সর্দারকে আসতে দেখল। পাশে হাসি খুশি মালিনীকেও। সোফা থেকে এক লাফে উঠে দাঁড়ায় রাজ।
হকচকিয়ে তাকালো বাড়ির সবাই। হিয়া, শিয়া, মিলি, মৌ ওরা এখনো ঘরে। হলরুমে মায়া, রাজ সহ বাকি বড়রা আছে। রাজ আতঙ্কের সাথে বলে, ছি বাবা, তোমাকে আমি দাদু বানাতে চেয়েছিলাম, তুমি আমাকে ভাই বানিয়ে দিলে। এই সমাজে আমি এখন মুখ দেখাবো কিভাবে? লোকে বলবে বাবা হওয়ার সময় যার সে হতে পারে নাই বাবা, বাবা যার হবার কথা না সে হতে চলেছে আবারও বাবা। রাজের কথা কিছু বুঝতে পারল না মাহমুদ সর্দার। মায়া বুঝতে পারলো ব্যাপারটা। শাহানা পারভিনকে ইশারা করে বলে, দেখেছো মা, এই কারণেই আমি তোমাদের সামনে ওকে কিছু বলতে চাই না, ব্যাটা লাগামহীন। শাহানা পারভিন এবার রাজকে বলে, ওরে বাপ, তোর বাপ হতে যাচ্ছে না বাপ, তুই হবি বাপ। এতবার বাপ বাপ শুনে একটু কনফিউজ রাজ। কিছুক্ষণ মনোব্রত পালন করে আবারও লাফিয়ে বলে, মানে আপনার টাইম আয়েগা, আমিও এবার বাবা হব? লজ্জায় মাথা নিচু করলো মায়া। রাজ খুশিতে মাহমুদ সর্দারকে জড়িয়ে ধরে। তারপর সার্ভেন্টকে বলে বাসায় আরও মিষ্টি আনতে। কিছু একটা ভাবতে রাজের মনে পড়ে তার তো এখনও 1 মাসের দূরত্ব মোচন করতে পারেনি। মনের আবেগে বলে ফেলে, তাহলে বাথরুম বিলাস এর কি হবে? রাজের কথার মাথা মুন্ডু বুঝতে পারল না কেউ, কিন্তু মায়া বুঝতে পারল। ক্ষিপ্ত হয়ে তাকালো রাজের দিকে। রাজ ঠোঁটটা বাচ্চাদের মতো করে তাকালো মায়ার দিকে। মায়া হাতে থাকা ফোন নিয়ে মেসেজ করে রাজকে, বাচ্চা আসতে চলেছে আমাদের, এখন তো একটু সংযত রাখো নিজেকে। বিয়ের পর বউকে নিয়ে না করতে পারলাম মধুচন্দ্রিমা, না ঠিক মতো বাথরুম বিলাস, এটা তো বিনা বাক্যে বজ্রপাতের মতো করে বাচ্চা হাজির হলো। এই, তুমি না একদিন বাচ্চা বাচ্চা করেছো, এখন বাচ্চার বাপ হয়ে যে খুশি হচ্ছ না কেন? বাচ্চা নেব বলেছি, কিন্তু প্রসেসিং এত ফাস্ট হয়ে যাবে বুঝে উঠতে পারিনি। আমি ছক্কা মারতে না মারতেই আমার বাচ্চা আমাকে আরেক ম্যাচ দেখিয়ে দিল। লাগামহীন মন্ত্রী মশাই। চারপাশে ঢাকঢোল বাজতে শুরু করলো। সবাই বুঝে গেল আদ্র ও রুদ্র এসেছে। যেহেতু সর্দার বাড়ির বিয়ের দেখাশোনায় আয়োজন চলেছে, তাই তাদেরকে জমজমাটভাবে প্রস্তুতি নিতে হয়। গেটের সামনে কিছু লোক রেখে দেওয়া ছিল, যারা বরযাত্রী দেখলেই ঢাকঢোল বাজাতে থাকবে। হাত দুটো উঁচু করে নাচতে নাচতে জোরে জোরে পিয়াস ও তারিককে ডেকে বলে, পিও বেবি চলো তাহলে, তারেক ভাই আসো, আমাদের ভাইকে ওয়েলকাম করতে হবে তো। পিয়াস ও তারিক চলে যায় রাজার সাথে। ঘরে বসে ঢোল বাজার শব্দ পেল মেয়েরা। হিয়া বলে ওঠে, ওই দেখ বোন, তোর বর চলে এসেছে। শিয়া মনে মনে বলে, শুধু আমার বর না, তোর বরও এসেছে বোন, শুধু তোর সারপ্রাইজের অপেক্ষা। গেট থেকে আদ্রদের ওয়েলকাম করে সর্দার বাড়িতে সদস্যরা। রাজ, পিয়াস, তারেক এখনও নাচতে থাকে। গাড়ি থেকে বের হয়ে রুদ্র সামিল হয় রাজার সাথে। সবাইকে এভাবে খুশিতে নাচতে দেখে মাহমুদ সর্দার খুশি হন। শুধু কল্পনায় ভেসে আসে মোহন সর্দারের চেহারা। মোহন সর্দার কোনো ভুল না করলে আজ এই মহা খুশিতেও তিনি থাকতেন। বাবা হারানোর পর এক চাপা কষ্ট থাকে মাহমুদ সর্দারের মনে। আজ ভাই মারা যাওয়াতে একই কষ্ট হচ্ছে তার। হিয়া আর মিলি চলে এসেছে হলরুমে। শিয়ার কাছে মৌ আছে। শিয়াকে ডাকলেই মৌ তাকে নিচে নিয়ে আসবে। খুশিতে খুশিতে নিচে নামে হিয়া ও মিলি। হলরুমে এসে বসেছে আদ্র, রুদ্র ও তাদের দাদা দাদি। হিয়া ও মিলি এসে সালাম দিল তাদের। তারপর আদ্রর পাশে তাকাতেই হিয়ার চোখ মুখ মলিন হয়ে আসে, ঠোঁট দুটো ফাঁকা হয়ে যায় হিয়ার। হুঁশ ফিরে আসে রুদ্রের চোখ টিপ দেওয়াতে। ক্ষিপ্ত হয়ে হিয়া বলে, এই নষ্ট পুরুষ এখানে কি করছে? একটু জোরে বলে হিয়া। খুব করে হাত চেপে ধরে মিলি, দাদা দাদি কিছু মনে করতে পারে তাই। হিয়া হাত ছাড়িয়ে বলে, আটকাচ্ছ কেন তো আমাকে? তোমার ভাই নষ্ট পুরুষ বলে আমি তাকে কিছু বলতে পারবো না? ওনাকে তো ভাইয়া বের করেও দিয়েছে, আবার কেন এসেছে? দাদা দাদি অবাক হয়ে তাকালো এদিক ওদিক। আদ্র ফিসফিসিয়ে বলে, এটা হিয়া, রুদ্র হিয়া পাখি। ব্যাটা রুদ্র অভিনয় করতে করতে ওর সামনে হয়েছে নষ্ট পুরুষ, মানে হিয়ার মন ভেঙে দেওয়া অভিনয় করেছিল তাই। বাকিটা বুঝে গেল দাদা দাদি। দাদি তখন দুষ্টুমি করে চোখ রাঙিয়ে বলে, তোমার তো দেখছি অনেক সাহস মেয়ে, আমার নাতিকে তুমি অপমান করো। হ্যাঁ, আপনার নাতি তো নষ্ট পুরুষ তাই। আর কিছু না বলে অবাক হয়ে হিয়া বলে, আপনার নাতি মানে? আমি তো আদ্র ভাইকে কিছু বলিনি, রুদ্র ভাইকে বলেছি। ওটাও আমার নাতি, আমার ছোট নাতি। গাল হা করে চশমাটা ঠিক করে হিয়া। তারপর সবার দিকে তাকালো।
সবাই হাসতে থাকে। মায়া এসে সবকিছু খুলে বলে হিয়াকে রুদ্রের আসল পরিচয়, রুদ্রের বর্তমান চাকরিসহ সাহায্যের কথাটাও বলে মায়া। রুদ্র তাকায় না হিয়ার দিকে, বলে তোর কষ্টটা আমরা সেদিন উপলব্ধি করেও চুপ ছিলাম বোন। তোকে সত্যিটা বলিনি কারণ তোর মন ততই নরম যে তার প্রতি তোর ঘৃণা আসে তাকে সরাসরি দেখিয়ে দিতি। আসল সত্যটা জানলে আমাদের মতো শক্ত থেকে অভিনয় করে যেতে পারতি না, এতে ওরা অ্যালার্ট হয়ে যেত। তাই হিয়ার চোখ ভিজে এসেছে, রুদ্রের দিকে তাকিয়ে আছে সে, চশমা চোখে চোখের পানি ফেলছে। অস্পষ্ট সুরে বলে রুদ্র ভাই। রুদ্র এখনো তাকায়নি, হিয়ার এই আস্তে করে ডাক্তার কান অবধি পৌঁছায়নি। হিয়া ধরে নিল রুদ্র অভিমান করেছে, কষ্ট হলো হিয়ার। এতদিন করা বাজে ব্যবহার সাথে হয়তো আজকের ব্যবহার রুদ্রের মনে দাগ কেটে নিয়েছে। বড় লম্বা গাউন পরেছিল হিয়া, পায়ের নিচে অবধি চলে যায় গাউনের ঘের। 2 হাত দিয়ে উঁচু করে সিঁড়ি দিয়ে উপরে উঠে নিজের ঘরের দিকে দৌড় দিল। হিয়ার এক এক পদক্ষেপ কর্ণপাত হলো রুদ্রের। মাথা উঁচু করে দেখলো হিয়াকে যেতে। কিছু না বলে চুপ আছে সে। রাজ এসে রুদ্রের পিঠে চাপড়ে মেরে বলে ভাই আমার, তাড়াতাড়ি যাও হিসাব মেটাতে। যদি থাকো রাজি তবেই তোমার জন্য ডাকবো আমি কাজে। রুদ্র সবার দিকে তাকালো, সবাই সম্মতি পেয়ে হিয়ার ঘরের দিকে দৌড় দিল রুদ্র। খাটের কোনায় হেলান দিয়ে হাঁটুর মাঝে মুখ গুজে কান্না করছে হিয়া। রুদ্রকে অনেক অপমান করেছে, এখন রুদ্রের বিষয়ে জেনে তার খারাপ লাগছে। সামনে যাওয়ার মতো মনোবল শক্তি পাচ্ছে না। হিয়ার ঘরের দরজার কাছে এসে রুদ্র দাঁড়িয়ে আছে, দেখতে থাকে কান্না করছে হিয়া পাখি। ধীরে ধীরে এসে হিয়ার পাশে বসে বলে হিয়া পাখি। কান্নারত লালটা উঁচু করে তাকালো হিয়া। রুদ্র তাকিয়ে আছে তার দিকে, মুখে বিজয়ের হাসি। হিয়া কেন কান্না করছে রুদ্র খুব ভালো করেই বুঝতে পারছে। রুদ্রের মুখে মলিনী হাসি দেখে হিয়া 2 হাত দিয়ে কিল মারতে থাকে রুদ্রকে। রুদ্রকে মারতে মারতে বলে আমার কষ্ট লাগলে আপনার ভালো লাগে না রুদ্র ভাই। রুদ্র হিয়ার হাত দুটো একসাথে ধরে হিয়ার মুখের কাছে নিজের মুখ এগিয়ে বলে যার জবান থেকে নিয়ে এমন মিথ্যে কথা বের হবে, সত্যি বলছি সে এই দুনিয়ার সব থেকে বড় ব্যক্তি। আমি কখনোই পারবো না আমার হিয়া পাখিকে কষ্ট দিতে, আমি করি না। বাম পাশে আঙ্গুল দিয়ে ইশারা করে বলে বিশ্বাস কর হিয়া পাখি, তোকে যতবার কষ্ট দিয়েছি ততবার এই হৃদয়কে ক্ষত করেছি। কষ্ট দিলেন তাহলে বলেই তো হতো যে আপনি আমার নষ্ট পুরুষ নন, আমার শুদ্ধ পুরুষ। খাটের উপর মাথাটা এলিয়ে দিল রুদ্র, পা দুটো ফ্লোর মেলে রেখেছে, বুকের উপর দুটো পাঞ্জাবির খোলা। হিয়ার কাছে মোহনীয় লাগছে। পরের দিকে তাকিয়ে রুদ্র বলে আমার হিয়াপা কেমন হৃদয়ের অংশীদারি, সে কোনো নিখুঁত অভিনয় করতে, শুধু অভিমান নিয়ে দূরে সরে যেতে। এটার জন্য আপনি দায়ী। একবার বললেই হতো যে এগুলো সব অভিনয়, কিন্তু আপনার ভালোবাসাটা ছিল একদম মন থেকে। বলতে তো চেয়েছিলাম অনেকবার, কিন্তু থমকে গেছি। আমার জ্বর আসলে তোর আতঙ্ক, আমার কোনো ক্ষত হলে তোর এগিয়ে আসা, এই সব কিছু দেখে তোকেও আমি সব কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু পারিনি কারণ ওই সোনালির জন্য। তুই যখন আমাকে নিয়ে অধিক চিন্তিত থাকিস তখন ওই মহিলা তার পাপ কাজগুলোকে বাড়িয়ে দেওয়ার একটা আকাঙ্ক্ষা পেত। তুই আমাতে মেতে থাকলে ওই মহিলা তার চাবিকাঠি পেয়ে যেত। রাজভাইকে কখনো যারা কাবু করতে পারবে না, এটা আমি একদম শিওর ছিলাম, কারণ ওদের সম্পর্কে আমি সবই জানতে পারি। তবে আস্তে আস্তে। কিন্তু তুই আমার প্রেমে পড়েছিস এটা জানলে শত্রু দমনের আগেই আমাদের বিয়ে হতো। তাই আমি তোকে চাইলেও বলতে পারিনি আসল সত্যিটা। সব বুঝলাম, কিন্তু এটা বুঝিনি ওই দিন ওই মেয়েকে নিয়ে বাড়ির রুমটাতে কি করেছিলেন, আর আরেকদিন একটা মেয়েকে খুন করেছিলেন কেন? ওই দিন বাড়ি গিয়েছিলাম একটা ক্রিমিনালকে ধরতে, ও ওর বেড পার্টনারকে নিয়ে ওই রুমটিতে ছিল। এটার ইনফরমেশন আমরা পেয়ে যাই। তাই আমি আর আমার অ্যাসিস্ট্যান্ট জেসি মিলে চলে যাই বারে। ধরেও ফেলেছিলাম ক্রিমিনালদের, কিন্তু ওই বজ্জাত লোকটা জেসিকে ধাক্কা মেরে আমার কাছে ফেলে দেয়। জেসি ব্যালেন্স হারিয়ে আমার কাছে ঝুঁকে আসে, কোমরে একটু ব্যথা পায় জেসি। ওকে সোজা করতে গিয়েই তুই হাজির হলি, যা ভাবার তুই তোর মতো ভেবে নিলি। হিয়ার মনে পড়ল সেদিন ওই রুমটিতে যাওয়ার আগে একজন পুরুষের সাথে ওর ধাক্কা লাগে। 2-এ 2 4 করে হিয়া বলে
তার মানে যে লোকটার সাথে আমি ধাক্কা খাই সে ক্রিমিনাল ছিল? তাকে কি ধরতে পেরেছিলেন? হ্যাঁ, কারণ চারপাশে আমাদের লোক ছিল। আর আরেকদিন যে মেয়েকে আমি মেরে ফেলি, ও ছিল সোনালীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, যে বাইকের সকল ইনফরমেশন সোনালীকে দিত। যদিও আমার প্রেমে পড়েছিল, কিন্তু বেচারি আমার আসল সত্যি জেনে সোনালীকে জানাতে চায়। ইনফ্যাক্ট ওই মেয়ে নারীদের সাথে বন্ধুত্ব করে ওদের সোনালীর লোকের কাছে দিতে সাহায্য করত। ওকে ওই দিন খুন করার পারমিশন আমি পেয়েছিলাম। উপর মহল থেকে আমাকে পারমিশন না দিলে আমি এই কাজ করতে পারতাম না। হিয়ার কাছে সব কিছু এখন ক্লিয়ার। মাথা নিচু করে আছে এখন সে। রুদ্র হিয়াকে দেখে বলে, লজ্জা পাচ্ছিস কেন হিয়া পাখি? রুদ্রের মুখের দিকে তাকাতেই হিয়ার চোখে যায় রুদ্রের বুকের দিকে। পাঞ্জাবের বোতাম খোলা, তাই উন্মুক্ত বুকটা দেখা যাচ্ছে। সাদা বুকটার উপর কালো কালো কিছু দেখে হিয়া ভালোভাবে দেখার চেষ্টা করে। রুদ্র বুঝতে পারল হিয়ার দৃষ্টি। বোতাম লাগাতে যাবে, তখনই হিয়া ধরে ফেলে রুদ্রর হাত। রুদ্র হাত সরিয়ে নেয়। হিয়া ভালোভাবে রুদ্রের বুকটা উন্মুক্ত করতে দেখতে পেল সেখানে ট্যাটু করা, গোটা গোটা অক্ষরে লেখা হিয়া পাখি। হিয়া ওখানে হাত বোলালো। রুদ্রকে দেখছে তার চশমা পরা হিয়া পাখিকে। ছেড়ে দেওয়া চুলের সাথে চশমাটা হিয়ার মুখের সৌন্দর্য ফুটিয়েছে। হিয়াকে দেখতে দেখতে রুদ্রের চোখ যায় হিয়ার গোলাপি ওষ্ঠার দিকে। ঠোঁট জোড়া একসাথে লেগে আছে, আর চশমা পরা চোখ জোড়া রুদ্রকে দেখছে। রুদ্র যেন এবার হিয়ার মাঝে ডুব দিল। হিয়ার ওষ্ঠের দিকে চোখ দিয়ে মনের আবেগে এগিয়ে আসতে থাকে। রুদ্রের এগিয়ে আসা বুঝতে পারে হিয়া। বুক থেকে চোখ সরিয়ে রুদ্রের মুখের দিকে তাকালো হিয়া। বুঝতে পারল রুদ্র এখন একটা অঘটন ঘটাতে চায়। হিয়া চায় না এই অঘটন বিয়ের আগে ঘটুক। 2 সেন্টিমিটার দূরত্বে আসতেই হিয়া ওর নাক মুখ চেপে ধরে। ভ্রু কুঁচকে তাকায় রুদ্র। হিয়া বলে, আপনার মুখ থেকে সিগারেটের গন্ধ রুদ্র ভাই। কি ছাইপাশ খান আপনি? ছি। স্লান হেসে দূরে সরে গেল রুদ্র। তারপর বলে, আমার থেকে এই সিগারেটের গন্ধ শোষণ করে নিতে হবে তোকে? ছি, সম্ভব না। একবার তোর উষ্ঠজোড়া শোষণ করতে দে হিয়া পাখি, দেখবি সিগারেট শোষণ করা ছেড়ে দিব। আপনি আসলে একটা নষ্ট পুরুষ। বলেই দৌড়ে চলে যায় হিয়া। হো হো করে হেসে দেয় রুদ্র। দেখছে তার হিয়া পাখিকে দৌড়ে যেতে। বৃদ্ধাঙ্গুলে দিয়ে দাড়ি চুলকাতে থাকে রাজ। মায়ার কানের কাছে এসে বলে, বোনকে বিয়ের আগেই প্রেম করার সুযোগ করে দিয়ে ভুল করলাম নাকি? বেটা রুদ্র তো বের হবার নামই নিচ্ছে না। অগ্নি দৃষ্টি দিয়ে তাকালো মায়া। রাজের দিকে তাকিয়ে বলে, বোনকে নিয়েও এমন বলতে হবে তোমাকে? মুখে কি লাগাম দিতে জানো না? উচিত কথার ভাত নেই। আমার অবস্থাও তাই। আমি মরছি আমার বোনের কথা ভেবে, তুমি আসো লাগাম লাগাতে। বোনকে নিয়ে যখন এতই চিন্তা, তাহলে পাঠালে কেন? বোনের দুঃখটা সহ্য হয় না তাই। ওই দেখো তোমার বোন লাফাতে লাফাতে আসছে। রাজ তাকালো সিঁড়ির দিকে। হিয়াকে হাসি খুশি দেখে বলে, ব্যাপার কি? গেল কাঁদতে কাঁদতে, আসলো হাসতে হাসতে। বেটা রুদ্র আসলে কিছু করে দিল নাকি? রাজের কথা পাত্তা না দিয়ে মায়া চলে যায় হিয়ার কাছে। হিয়াকে নিয়ে দাদির সামনে দাঁড়ালো মায়া। দাদির উদ্দেশ্যে বলে, আমাদের রুদ্র আর হিয়া অনেক আগে থেকেই একে অপরকে ভালোবাসে। আমি চাই ওদেরকেও বিয়েটা হয়ে যাক। কিন্তু বড় ভাইকে আগে বিয়ে না দিয়ে ছোট ভাইকে বিয়ের ব্যাপারটা ভাবাটা মানায় না। আপাতত ওরা দূরে থাকুক। আগে আদ্র ও শিয়ার বিয়ে হোক, তারপর ওদের বিয়ে নিয়ে কথা হবে। দূরত্ব কখনো ভালোবাসাকে গভীর করে তুলতে পারে না। ভালোবাসা যত দূরত্ব থাকে, ভালোবাসার উপলব্ধি বাড়ে। কিন্তু এক সময় এই দূরত্বটাও অভ্যস্ত হয়ে যায়। তখন চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষা কমে আসে। কথাগুলো মায়া রাজের দিকে তাকিয়ে বলে। ফিচেল হাসে রাজ। মনে পড়ে যায় চট্টগ্রামের কথা, যেগুলো রাজ মায়ার উদ্দেশ্যে বলেছিল। মাহমুদ সর্দার ওদের কাছে এসে হিয়ার মাথায় হাত রেখে বলেন, তোর কি রুদ্রকে বিয়ে করতে আপত্তি আছে মা? হিয়া মাথা নাড়িয়ে না বুঝিয়ে দেয়। রুদ্র তখন সিঁড়ি দিয়ে নামতে থাকে। মাহমুদ সর্দার এবার দাদির দিকে তাকিয়ে বলেন, আপনি চাইলে আমরা একসাথে এদের ভাই বোনের বিয়েটা দিতে পারি, যদি আপনাদের আপত্তি না থাকে। আদ্র সম্মতি দিল মাহমুদ সর্দারের কথাতে। বলে, আমার কোনো আপত্তি নেই আঙ্কেল। আমার ভাই কম কষ্ট সহ্য করেনি, এখন ওর সুখে থাকার সময় এসেছে।
দাদার ইশারা পেয়ে দাদি নিজেও এবার শান্ত হলেন, রাজি হলেন এই বিয়েতে। মুখে হাসি ফুটিয়ে উঠল সবার। মিলি তাকিয়ে আছে রুদ্রের দিকে। এতগুলো বছর যাকে আপন ভাই ভাবতো, সে আসলে তার ভাই না। এগুলো ভাবতে কান্না পায় মিলির, মৌকে দেখেও কান্না পায় তার। সবাইকে দেখে মনে মনে লজ্জা পায় এখনো। এই পরিবার এখন সুখ পেলেও সে এই পরিবারের এমন এক সদস্য যার মা বাবা এই পরিবারের সুখ কেড়ে নিয়েছিল। মোহন সর্দার ও সোনালি এত কিছু না ঘটালে আজ এই সর্দার বাড়ি আরও বেশি আনন্দ পেতে উঠত। মিলির চোখ থেকে পানি পড়তেই মিলির দিকে চোখ যায় রুদ্রের। বোন বলে অনেক হাসি মজা করেছে। বিদেশ থেকে এই আনো ওই আনো বলে কত কিছু বলতো রুদ্রকে। ইনফ্যাক্ট তারেকের পিছনে লেগে থাকতো তো রুদ্র নিজেই বলেছিল। মিলির ভালোবাসার উপলব্ধি করে রুদ্র বলেছিল তারেককে পেতে হলে ওর মনের মতো হয়ে চলতে। দেখবি ও তোকে ভালোবাসবে। তাই তো মিলি এত চেষ্টা করে যায়। রুদ্র এসে মিলির পাশে দাঁড়ালো। মিলির মাথায় হাত রেখে বলে, আমার বোনটা দেখে এখনো একা একা দুঃখ পেতে শিখেছে। ভাই পর বলে এখন আর ভাইকে সুখে সামিল হতে ইচ্ছে করে না। অশ্রুকণা যেন আরও বৃদ্ধি পেল। পৃথিবীতে জন্ম নেওয়ার পর আগে বাবা মায়ের সাথে সন্তানের ভালোবাসা সৃষ্টি হয়, তারপর ভাই বোনের। এই ভালোবাসা কি ভোলা যায়? মিলির আপন ভাই না হলেও জন্মের পর থেকে তো রুদ্রকে ভাইয়ের বলে চিনে এসেছে। রুদ্রকে দেখে মিলি বলে, আমাকে দেখলে তোমার খারাপ লাগছে না ভাইয়া? আমি যে তোমার বাবা মায়ের খুনের সন্তান। ধুর বোকা মেয়ে, তোর মা যাই করুক না কেন তুই তো নিষ্পাপ। তোর মধ্যে ওদের মতো পাপের ভরা ছিল না। তুই আমার বোন ছিলি, আছিস আর থাকবি। মায়া এসে মিলিকে একপাশে জড়িয়ে বলে, অন্যায় যে করে শাস্তি সে পায়, যে অন্যায় করে না সে কখনোই শাস্তির প্রাপ্য না। আমরা সবাই তোমাকে ভালোবাসি মিলি। তোমার বেড়ে ওঠা ছিল ভিন্ন, যেখানে সুশিক্ষা ছিল না, কিন্তু তারপরও তুমি কাউকে ভালোবেসে তার জন্য নিজেকে বদলে দিতে পেরেছ। এটাই বা কয়জনে পারে? শাহানা পারভীন এসে মিলিকে জড়িয়ে ধরে বলে, আগে আমার এক মেয়ে ছিল, মৌ আসার পর আমার 2 মেয়ে, আর তোমাকে কাছে পাওয়ার পর এখন আমার 3 মেয়ে হলো। এক মায়ের হারিয়েছ তো কি হয়েছে, আরেক মা আছে তো। খুশিতে মাথা নাড়ালো মিলি। বাস থেকে কান্নার শব্দ আসলো। ময়ের কোলে থাকা প্রলয় কান্না করছে। এতক্ষণ ঘুমিয়েছিল, এখন জেগে উঠেছে আর কান্না করে দিল। রাজ এসে প্রলয়কে কোলে নিল। কান্না করছে প্রলয়। নাক মুখ ফুলে লাল হয়ে আছে বাচ্চাটার। রাস্তার দিকে তাকিয়ে বলে, মাশাল্লাহ, বাচ্চাটা একদম রাজপুত্রের মতো দেখতে হয়েছে। বলেই ময়ের কোলে দিয়ে দিল প্রলয়কে। বাড়ির সবাই এখন মিষ্টি মুখ করতে ব্যস্ত। একসাথে 2টা আনন্দের মিষ্টি। মায়ারাজের সুখী জীবন জুনিয়র আসতে চলেছে, আর শিয়াহিয়া 2 বোনের বিয়ে ঠিক হয়েছে। রাতে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছে মায়া। নাইট ড্রেস পরে এসেছে মাত্র। রাজ সোফায় বসে কিছু ভাবছে। মায়া আয়নার সামনে দাঁড়িয়ে হাত পায়ের লোশন লাগিয়ে বলে, এখন আবার কি হলো তোমার? ভাবছি বাবুটা আরেকটু দেরিতে আসলে ভালো হতো। এই না তুমি বাচ্চা কাচ্চা করছিলে, এখন এসেছো বলে আফসোস কেন? আরে আমার বাথরুম বিলাস তো হচ্ছে না। হুঙ্কার দিয়ে মায়া বলে, মন্ত্রীমশাই। ধুর, বউ আমার কষ্ট বোঝেই না। এই যে আমি বউয়ের ভালোবাসা না পেয়ে পেয়ে শুকিয়ে যাচ্ছি, এটা কি একবারও দেখেছো? এতদিন বাইরে শত্রু ছিল আমাদের মাঝে দেওয়াল হয়ে, তাও একটু চুরি করে কাছে পেয়েছি তোমাকে, কিন্তু এখন শত্রু না হয়েও দেওয়াল হয়ে আছে আমাদের এই চুরির ফল। আমার বংশধর হয়ে এখন আমার থেকে আমার বউকে পুরোপুরি আলাদা করে রাখছে। ভাবা যায় এটা? তুমি তোমার সন্তানের প্রতি জেলাস মন্ত্রীমশাই। বউকে যে বান্দা ঠিকমতো কাছে পায় না সে বোঝে এই কষ্ট কাকে বলে। মায়া এবার রাজের কাছে আসে। রাজের বুকে হাত রেখে বলে, আর তো মাত্র কয়েক মাস, এই ধরে নাও 8 মাস মতো, এরপর তো সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, এমন কোনো ওষুধ বা প্রযুক্তি নেই যাতে করে বাচ্চা 1-2 মাসে বেড়ে ডেলিভারি হয়ে আসে? তাহলে তো বাচ্চার মাকে তাড়াতাড়ি ভালোবাসতে পারবো। মায়া কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না, শুধু দেখে যাচ্ছে রাজের পাগলামি। রাজ কোনো উত্তর না পেয়ে বলে, কি হলো মায়াবতী, কিছু বলো। এই বুদ্ধি নিয়ে তুমি মন্ত্রী হয়েছ? জনগণ কি আদৌ সুস্থ মস্তিষ্কে তোমাকে ভোট দিয়ে মন্ত্রী বানিয়েছিল, নাকি মাতাল হয়ে?
জনগণ আমাকে ভালোবেসে ভোট দিয়েছে, কিন্তু বেচারা আমি আমার বউয়ের ভালোবাসা থেকে দূরে। এখন দিন গুনতে হবে। শুধু কি দিন, এখন থেকে রাতও গুনতে হবে। সাথে করে অপেক্ষায় থাকবে আমার বাথটাব। লাগামহীন মন্ত্রীমশাই। আর কোনো কথা না, এখন আমার বাচ্চাকে প্রপার রেস্ট দিতে হবে। ওকে এখন ঘুমোতে হবে মায়াবতী, তাই তুমিও ঘুমাবে। বলেই মায়াকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দিল রাজ। মায়া মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। মনে মনে ভাবছে ভিন্ন কিছু। চোখ বন্ধ করে আছে মায়া। চোখ বন্ধ রেখেই বলে, আমি জানি মন্ত্রীমশাই, তুমি অন্য কিছু নিয়ে ভাবছো, তবে তুমি চিন্তা করো না। এই মায়াবতী তার মন্ত্রীমশাই ও নিজেকে সুরক্ষা করবে। এবার যা কিছু হবে তোমার এই মায়াবতীর ইচ্ছাতেই হবে। আমার মন্ত্রীমশাইয়ের মায়াবতীর ইচ্ছা পূরণ হবে।